আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি স্বপ্নিল হাসান। আজকে তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী নিয়ে। সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর যে ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকের অধিকার অর্জন এবং দায়িত্ব পালন। এর পূর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অধ্যায়টি নিয়ে একটু পূর্ণালোচনা করে নিব। যেহেতু প্রতিবারই আমরা এই কাজটি করে থাকি যে অধ্যায় নিয়ে পূর্ণালোচনা করা, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে অধ্যায়টাকে পূর্ণালোচনা করে নেওয়া। কারণ এমন অনেক সময় হয়ে থাকে যে আমরা কিন্তু আসলে যে পূর্বের পড়াটা আছে সেটা ভুলে যাই, তার পরবর্তী সময়ে যখন নতুন পড়া পড়তে চাই তখন কিন্তু আবার পূর্বের পড়াটা আসলে মাথায় আসে না, বা পূর্বের ভুলে যাওয়া জিনিসের কারণে নতুন জিনিসটা কিন্তু ওরকম করে আয়ত্তে আসতে চায় না। সো এই কারণে কিন্তু আসলে আমরা এই কাজটি করে থাকি। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম থেকে একটু পূর্ণালোচনা করে নিব, যাতে করে তোমাদের মাথা থেকে ওই ব্যাপারগুলো হারিয়ে না যায়, যাতে তোমরা মনে রাখতে পারো এবং খুব সহজেই তোমাদের জন্য ব্যাপারগুলো বোধগম্য হয়ে থাকে। সো প্রথমে দেখো আমরা কি জেনেছি। আমরা বাংলাদেশের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এই অধ্যায়টির নাম। প্রথমে আমরা জেনেছি যে রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা দক্ষতার উপর অনেক অংশেই নির্ভরশীল, যেটা একটা সত্য কথা। এরপর যেটা জেনেছি পার্ট 1 সুনাগরিকের গুণবলী সম্পর্কে জেনেছি যে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিচের ছকে সুনাগরিকের গুণবলী কি কি তা উল্লেখ করা হলো। প্রথমত সুনাগরিকের প্রথমত যে জিনিসটি থাকা লাগবে সেটা হচ্ছে বুদ্ধি থাকা লাগবে। তারপর হচ্ছে 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আত্মসংযম থাকা লাগবে। তারপর 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে বিবেক বিচারবোধ থাকা লাগবে। সো প্রথম যে ব্যাপারটা বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচারবোধের যে ব্যাপারটা, সেগুলো নিয়ে যদি আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি। তারপর যেটা আলোচনা করেছি যে বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা। সো সুনাগরিক হতে হলে তো তোমার বেশ কিছু প্রতিবন্ধকতা থাকবেই, যে জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই কিন্তু আসলে ব্যাপক পরিমাণে কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু আসলে আমাদের সৎ থেকে, লিগাল থেকে, লয়াল থেকে কিন্তু আসলে সেই প্রতিবন্ধকতাগুলোকে অ্যাভয়েড করে কিন্তু আসলে মেন সাকসেস সেটার দিকে ছুটতে হয়। সো সুনাগরিক হওয়ার পেছনে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো প্রথমটা হচ্ছে নির্লিপ্ততা, তারপর হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা, তারপর হচ্ছে দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্ম অন্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। এই সব ব্যাপারগুলোকে যখন আমরা উপচে ফেলতে পারবো বা এই সব ব্যাপারগুলোকে যখন আমরা অ্যাভয়েড করতে পারবো, তখন কিন্তু আলটিমেটলি আমরা আসলে যে সুনাগরিক হিসেবে বিবেচিত হব এবং সুনাগরিকের যে গুণবলীগুলো সেগুলো অর্জন করতে কিন্তু আসলে আমরা সফল হব আমরা আসলে। তো প্রথমে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পার্ট 2.2 সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, সেটাও কিন্তু আসলে আমরা আলোচনা করেছি। পার্ট 3 বাংলাদেশের অর্থ ও সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুনাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। দেখো, বিশ্বের সব দেশে নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। সো বিশ্বে যে সকল রাষ্ট্রগুলো রয়েছে সব রাষ্ট্রেই কিন্তু আসলে নাগরিকরা যেটা করে যে রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। সো রাষ্ট্র যে গঠন করা হয়, রাষ্ট্র কিন্তু আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের অধিকার দিয়ে থাকে। সেই অধিকারগুলোর বিনিময়ে কিন্তু আসলে আমরা যারা নাগরিক রয়েছি, আমাদের নাগরিকেরও কিন্তু আসলে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সো আমরা বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে আমরা এই দেশের নাগরিকত্ব অর্জন করেছি। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং আমরা যেটা করেছি যে জন্মসূত্রেই কিন্তু আসলে আমরা বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেছি। জন্মসূত্রের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যেহেতু এই দেশে আমাদের বাবা মা ছিল, আমাদের বাবা মা এই দেশের নাগরিক ছিল এবং আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে কিন্তু আসলে আমরাও বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হয়েছি বা বাংলাদেশের নাগরিক হয়েছি। নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি। সো নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য কিন্তু আমরাও আসলে সরকারের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকি। বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সুযোগ ভোগ করে থাকি, যেমন হচ্ছে চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সরকারি যে সহায়তা, সেগুলো কিন্তু আসলে আমরা ভোগ করি। সো এখন আমরা জানবো নাগরিক অধিকার। আর নাগরিক অধিকার জানার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি।
যেগুলো আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের লেখাপড়া অনলাইন নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে হবে, যেগুলো না বললেই নয়। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে আছো, সো আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের যে লেখাপড়া অনলাইন, এটা কিন্তু আসলে মূলত তোমাদের জন্য কোনো কোচিং সেন্টার বা তোমাদের স্কুল বা তোমাদের হোম টিউটিং যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু আসলে না। এটা কিন্তু মূলত হচ্ছে যে তোমার যে লেখাপড়া, সেই তোমার লেখাপড়াকে গতিশীল করার জন্য, তোমার লেখাপড়াকে আরও বেগবান করার জন্য, তোমার লেখাপড়ার যে সহায়ক যে ব্যাপারটা, সেই জায়গাটায় থেকেই কিন্তু আমরা কাজ করে যাই। আর আমরা চিন্তা করেছি যেটা, যে দেখো বাংলাদেশে কিন্তু এমন অনেক পরিবার রয়েছে, বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা কিন্তু একটা ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা বলা চলে। সো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রত্যেকটি পরিবারের কিন্তু প্রচুর পরিমাণে অর্থের যোগান দিতে হয় লেখাপড়ার ক্ষেত্রে। এটা যেই ধরনের পরিবারই হোক না কেন, উচ্চবিত্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরও যে লেখাপড়ার জন্য যে ব্যয়টা, সেটাও একটা ভালো একটা ব্যয়ই হয়। এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে পরিবারগুলো রয়েছে, তাদের প্রত্যেক পরিবারেরই কিন্তু আসলে একটু হিমশিম খেতে হয় যে লেখাপড়ার খরচগুলো আসলে চালানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করেছি যে বিনামূল্যে কিভাবে তোমাদের শিক্ষা ব্যবস্থা করে দেওয়া যায়, এবং যেহেতু আধুনিক যুগ এটা, সেহেতু আধুনিকভাবে তোমাদের কাছে কিভাবে লেখাপড়ার ব্যাপারটা, সেটা যাতে তোমাদের কাছে ওয়াইডলি ছড়িয়ে দেওয়া যায়, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে তুমি আসলে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, সেই ব্যবস্থা কিন্তু আমরা তোমাদের জন্য করে দিয়েছি। আরেকটা যেটা জিনিসটা তোমাদেরকে বলবো, যে এমন অনেক পরিবার থাকে যাদের আসলে লেখাপড়া বন্ধ হয়ে যায়, বা লেখাপড়া করার সুযোগ তারা পায় না। লেখাপড়ার সুযোগের অভাবে কিন্তু তারা অনেক সময় অনেক কিছু করতে পারে না। অনেকের লেখাপড়া অকালে ঝরে যায়। অনেক মেধাবী থাকে যারা আসলে অর্থের অভাবে পড়াশোনা থামিয়ে দিতে হয়। তো তাদের জন্য কিন্তু আসলে আরও একটি সুবর্ণ সুযোগ আমরা করে দিয়েছি। শুধুমাত্র আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং কমেন্ট সেকশনে তোমরা আমাদেরকে জানাবে, এটাই শুধু তোমাদের কাজ হবে। এবং যে কোনো ধরনের সমস্যা তোমরা কোচিং সেন্টারে আসলে যে জন্য যাও, বিভিন্ন কোশ্চেনের সলিউশন, বিভিন্ন কিছু বোঝার জন্য। সো আমরা কিন্তু তোমাদেরকে অতি যত্নের সাথে কিন্তু যতগুলো সাবজেক্ট রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, যতগুলো বিষয় রয়েছে, সবগুলো বিষয়ই কিন্তু আসলে তোমাদেরকে অধ্যয়ন করিয়ে থাকি। এক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের বোঝার ক্ষেত্রে যেমন খুব বেশি সুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ব্যাপারগুলো আয়ত্ত করার জন্যও খুব বেশি সুবিধা হয়। এবং খুব মজা করে কিন্তু তোমাদেরকে আসলে আমাদের এই যে পাঠ্য কার্যক্রম, সেখানে কিন্তু তোমাদের পাঠ্য বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়। সো নাগরিকদের অধিকার সম্পর্কে এখন কিছু বলবো তোমাদেরকে। দেখো, বাংলাদেশের সরকার পরিচালনার দলিল বাংলাদেশ সংবিধান, এই অধিকারগুলোতে উল্লেখ করা আছে। এগুলোকে বলা হয় নাগরিকের মৌলিক অধিকার। সো বাংলাদেশের যে সরকার পরিচালনার দলিল বাংলাদেশ সংবিধান, তো প্রত্যেকটা দেশেরই তো সরকার পরিচালনার একটা দলিল থাকে, যেটাকে সংবিধান বলে থাকি। তোমরা কিন্তু সবাই জানো যে সংবিধানে কিন্তু আসলে নাগরিকদের অধিকার নিয়ে কিন্তু বলা থাকে, যে সংবিধানে এই অধিকারগুলো উল্লেখ করা আছে, এগুলোকে বলা হয় নাগরিকের মৌলিক অধিকার। সো সংবিধানে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে বা বলা আছে, সেই অধিকারগুলোকে কিন্তু আসলে বলা হয় মৌলিক অধিকার। সংক্ষেপে আমাদের মৌলিক অধিকারগুলো হলো: 1, জীবন ধারণের অধিকার; 2, সম্পত্তির অধিকার; 3, চলাফেরার অধিকার। সো দেখো, 1 নাম্বার যেটা জীবন ধারণের অধিকার, যে আমাদের তো জন্মগ্রহণ করার পর বেঁচে থাকার যে অধিকার রয়েছে, যেটা হচ্ছে সরকার কর্তৃক সংবিধানে প্রণীত আছে, যে আমাদের সকলের আসলে জীবন ধারণ করার পর বা জন্মগ্রহণ করার পর থেকে যে বেঁচে থাকার যে অধিকারটা, সেটাকে আসলে জীবন ধারণের অধিকার বলা হয়েছে। সম্পত্তির অধিকার, এটা মূলত আমাদের সামাজিক অধিকারের আওতাভুক্ত পড়ে, তাও আমাদের হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত সংবিধান থেকে স্বীকৃত, যে সামাজিক অধিকার ভোগের, সম্পত্তি লাভের অধিকার রয়েছে। চলাফেরা করার অধিকার, আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করব যে নিজের ইচ্ছে মতো, সেই অধিকারটা কিন্তু আমাদের রয়েছে। ধর্মচর্চার অধিকার, ধর্মচর্চার অধিকার হচ্ছে একটা অধিকার যেটা ব্যক্তিগত অধিকারের আওতাভুক্ত পড়ে, যে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ যে ধর্ম, সেই ধর্মচর্চার যে অধিকারটা, সেই অধিকারটা রয়েছে। চুক্তি করার অধিকার, ধরো একজনের সাথে আরেকজনের সাথে আমি যে একটা চুক্তিবদ্ধ হব, সেই চুক্তিবদ্ধ হওয়ার অধিকার কিন্তু আমার রয়েছে, এবং আমি খুব সহজেই বিনা বাধায় কিন্তু একজনের সাথে আমি চাইলেই চুক্তিবদ্ধ হতে পারি। সেই অধিকার কিন্তু আমার রাষ্ট্র আমাকে দিয়েছে। চিন্তা ও বিবেকের অধিকার, সো আমি যে চিন্তা করব এবং আমার যে বিবেক দেখাবো, সেখানে কিন্তু সেই অধিকারটা কিন্তু আমার রয়েছে। আমি কিন্তু আমার ইচ্ছে মতো এই অধিকারের পরিস্ফুটন কিন্তু ঘটাতে সক্ষম হব। তারপর সংবাদপত্রের স্বাধীনতা, যে সংবাদপত্র যে লেখা হয় বা
সংবাদপত্র যে লিখে যারা তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের ঘটনা লেখে, এটা কিন্তু অনেক সময় সরকার বিরোধী হতে পারে বা বিরোধী দলীয় বিরোধী হতে পারে বা যে কোনো কিছুর বিরোধী হতে পারে, যে কোনো বড় শক্তির বিরুদ্ধে হতে পারে বা বড় শক্তির পক্ষে হতে পারে। সো এই ব্যাপারগুলোর কিন্তু স্বাধীনতা আসলে সংবাদপত্রের কাছে আছে, যেটার জন্য কিন্তু আসলে সরকার কখনো কিন্তু তাদের উপরে কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে পারবে না বা কেউই আসলে এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে না, কারণ প্রত্যেকটি সংবাদপত্রের আসলে তাদের যে সংবাদপত্র রচনা বা সংবাদপত্র যে ছাপার যে ব্যাপারটা, সংবাদ ছাপার যে ব্যাপারটা, সেই স্বাধীনতাটা তাদের রয়েছে। তারপর হচ্ছে সভা ও সমিতির অধিকার। সো আমরা কিন্তু চাইলেই লোকসভা বা আলোচনা সভা করতে পারি এবং সমিতি করতে পারি, সকলে মিলে একত্রে বিভিন্ন ধরনের কল্যাণ সমিতি কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের কল্যাণ সমিতি অ্যারেঞ্জ করার কিন্তু অধিকার যেটা, সেই অধিকারটা কিন্তু আমাদের আছে। পরিবার গঠনের অধিকার, আমরা কিন্তু চাইলে পরিবার গঠন করতে পারবো, এটা এই স্বাধীনতা আমাদের আছে, এই অধিকারটাও কিন্তু আমাদের আসলে আছে। আইন মেনে চলার অধিকার রয়েছে, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে, স্বাধীন মতামত প্রকাশের অধিকার রয়েছে, রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। সো দেখো, আইন মেনে চলার অধিকার আমাদের রয়েছে, যে আমাদের দেশের তো আসলে নাগরিকদের জন্য নির্ধারিত কিছু আইন রয়েছে, কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, নীতিমালা রয়েছে, যেগুলো আমাদের আসলে অবশ্যই মেনে চলা অত্যাবশ্যকীয় একটা ব্যাপার। সেই ব্যাপারগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে, আমাদের এই আইনগুলো মেনে চলতে হবে। অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, সো অর্থনৈতিকভাবে যে সুবিচার পাওয়ার যে অধিকারটা সেটা রয়েছে, এবং সামাজিকভাবে কখনো হেয় না হয়ে সুবিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে। স্বাধীন মতামত প্রকাশের অধিকার রয়েছে, আমরা যে আমাদের মতামত প্রকাশ করব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্বাধীনতা রয়েছে মতামত প্রকাশের, এই অধিকারটা কিন্তু আসলে রাষ্ট্রের থেকে আমাদের আছে। রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। সো রাষ্ট্রীয় পরিসরে আমরা যে জনপ্রতিনিধি নির্বাচন করি নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন করার অধিকার কিন্তু আমাদের সকলের রয়েছে, যেটা আমরা স্বাধীনভাবে যেই অধিকার কিন্তু আমরা পালন করতে পারি। সো আজকের মতো পড়া এই পর্যন্তই। যদি তোমাদের মনে হয়ে থাকে যে এখানটায় কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার যে ব্যাপারগুলো আসলে আলোচনা করা হয়নি এমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ আগেও আমি বলেছি যে কমেন্ট সেকশন হচ্ছে একমাত্র মাধ্যম, যেই মাধ্যমে আসলে আমরা তোমাদের সাথে তোমাদের যে ব্যাপারগুলো সেগুলো বুঝবো এবং তোমাদেরকে আমরা হচ্ছে যে তোমাদের সমস্যাগুলোর সলিউশন করব, সেটা হচ্ছে তোমাদের থেকে কমেন্টস পেয়ে সেই কমেন্টসের বিপরীতেই কিন্তু আসলে আমরা তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু সলিউশন করে দিব। আর যেটা করবে সেটা হচ্ছে তোমার বন্ধুরও কিন্তু আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করার খুব প্রয়োজন। এমনও অনেক বন্ধু থাকতে পারে যার খুবই প্রয়োজন, যার পড়াশোনা হয়তো বা এখন বন্ধের পথে রয়েছে, সেই বন্ধুকেও তুমি আমাদের ক্লাসটি দিয়ে তার হেল্প করবে, যাতে সেও তার পড়ালেখাটা থেমে না যায়, তার জীবনের চাকাটা সচল থাকে। সো এই উপকারগুলো তুমি তোমাদের বন্ধুদের করবে, এটাও কিন্তু একটা সুনাগরিক হিসেবে তোমাদের কর্তব্য যথেষ্ট, এই কাজগুলো করবে। আরেকটা জিনিস যেটা করবে, আমাদের চ্যানেলের সদস্য হতে হলে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, এবং আমাদের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করার সাথে সাথে আমাদের যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় সেই আপডেটেড ভিডিওগুলো কিন্তু আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এবং আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবে, এতে করে তোমার বন্ধু পাবে, সেটা তো আছেই। আর যেহেতু করোনা মহামারী চলছে, সেটা কিন্তু আসলে লকডাউন যে দিয়েছে আমাদের সরকার কর্তৃক একটা ডিসিশন, আসলে এটা দেয়া ছাড়াও হয়তো বা কিছু করার ছিল না, আর সবারই অবস্থা খুব খারাপ চলছে। এই কারণে কিন্তু সরকার বিরোধী মনোভাব তৈরি করার মতো কোনো কিছু আমি দেখছি না, কারণ যেই সরকারই থাকতো এই সময়টাতে আসলে লকডাউন দেওয়া প্রত্যেক সরকারই আসলে দায়িত্ব ছিল, কারণ যখন মানুষ মারা যাবে তখন আসলে সেটা করতে কেউ আসবে না বা সেই ব্যাপারে কথা বলতে কেউ আসবে না। এখন কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলছে। সো তুমি শিক্ষিত একটা মানুষ, তুমি কিন্তু আসলে উস্কানিতে আসবে না নানা ধরনের মানুষের, এই কাজগুলো করবে। আর হচ্ছে বাইরে তো বের হবে না, খুব জরুরি প্রয়োজন যখন হবে তখন অবশ্যই নিজের সেফটি ইনশিওর করে দেন তোমরা বাইরে বের হবে। অবশ্যই মাস্ক পরিধান করবে, আর স্যানিটাইজার রাখবে, একটু পরপর হ্যান্ড ওয়াশ করবে স্যানিটাইজার দিয়ে। আর যখন ঘরে ঢুকবে, ঘরে ঢোকার পূর্বে অবশ্যই মাস্কটি খুলে বাইরে রেখে দেন ঢুকবে ঘরে, কারণ তোমার সাথে সাথে জীবাণু ঘরে প্রবেশ করে কিন্তু তোমার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ক্ষতি করতে পারে। সো এই ব্যাপারটা কিন্তু হতে দেওয়া যাবে না। তোমার যদি তুমি ইমিউন সিস্টেম ভালো, কিন্তু এমন অনেক সদস্য থাকে পরিবারের যারা হয়তো বা বয়সে একটু বড়, যাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল হয়ে গেছে, তার জন্য কিন্তু এই রোগটা খুবই ভয়াবহ আকার ধারণ করবে। সো এই ক্ষেত্রগুলোতে সাবধান থাকবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।